আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার, দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার সাংবাদিক সহ নিহত অনেকে, অবিলম্বে তেহরান খালি করতে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে সংলাপে যোগ দেয়নি জামায়াতে ইসলামী, জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির প্রত্যাশা। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার আশা, জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচারের আহ্বান। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন আসরে বাংলাদেশের লড়াকু শুরু, গল টেস্টের প্রথম দিন শান্ত ও মুশফিকের সেঞ্চুরি। প্রিয় দর্শক, এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। হাঙ্গেরিতে বৈদ্যুতিক কেন্দ্র ঠান্ডা রাখতে কৃত্রিম হ্রদ নির্মাণের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভয়াবহ উল্লেখ করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন তাদের নিরাপদ রাখার সব ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশে ফিরতে চায় তাদের জন্য ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার প্রশ্নে সচিব জানান, সম্পর্কের তিক্ততা বাড়াতে চায় না বলেই বিষয়টি ঘাঁটতে চাইছে না ঢাকা। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরান ইসরায়েলে চলছে যুদ্ধাবস্থা, প্রায়শই লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের অবকাঠামো, জীবন যাচ্ছে বেসামরিক মানুষের। এই অবস্থায় তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তায় উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বিশেষ করে তেহরানে যেমন বাংলাদেশিরা আছে তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। পর্যটক, শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ী মিলিয়ে ইরানে 2000-এর মতো বাংলাদেশি আছেন উল্লেখ করে এই কূটনীতিক জানান, তেহরানে থাকা 400 বাংলাদেশিদের মধ্যে 100 জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না, তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে ডেস্টিনেশনে চলে যেতে চায়, যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক না হওয়ার ব্যাখ্যাও দেন সচিব। যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর
পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। দুই শীর্ষ নেতার বৈঠক না হলেও সফর সফল হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আব্দুর রহমান, চ্যানেল আই, ঢাকা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে পঞ্চম দিনের মতো দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ইরানি রেভলিউশনারি গার্ডে এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলায় প্রাণ হারিয়েছে 3 কর্মী। অবিলম্বে সবাইকে রাজধানী তেহরান ছেড়ে যেতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংঘাতময় পরিস্থিতিতে নিজ নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন ও সাউথ কোরিয়া। তেল আবিব এবং জেরুজালেমে দূতাবাস বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন। ক্ষেপণাস্ত্র আর বোমারু বিমানের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও ইরান। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থানে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনেও। তবে হামলার কিছুক্ষণ পরেই সম্প্রচারে ফেরে টেলিভিশন চ্যানেলটি। ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অধিবাসীদের অনেকে। সড়কে দীর্ঘ যানজট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA। পাল্টা হিসেবে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্দরনগরী হাইফাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাইফার তেল শোধনাগার। ইরানের জবাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করলেই সংঘাত শেষ হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না, তবে ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েল এবং ইরানের সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন G7ভুক্ত দেশের নেতারা। তবে যৌথ বিবৃতিতে সংঘাত বন্ধের আহ্বান G7ভুক্ত দেশগুলোর। ইরানে হামলার নিন্দা জানিয়েছে 21টি আরব দেশ। ইরানে অভিযানের বিপক্ষে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য। ইসরায়েল ইরান সংঘাতে না জড়াতে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর প্রস্তাব নিয়ে কংগ্রেসে ওয়ার পাওয়ার রেজুলেশন উত্থাপন করবেন ট্রাম্পের নিজ দলেরই প্রতিনিধি থমাস ম্যাসি। মিথিলা নাজনীন, চ্যানেল আই। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইসরায়েল ইরান সংঘাত সরকার পর্যবেক্ষণ করছে। সচিবালয়ে ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কারণে এখন পর্যন্ত অর্থনীতিতে প্রভাব পড়ার মতো পরিস্থিতি হয়নি, তবে স্বাভাবিকভাবে এর বিরূপ প্রভাব পড়বে। এখন পর্যন্ত চলতি দামই আমদানি করা হচ্ছে। প্রস্তুতি হিসেবে LNG এবং সার আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়লেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি। আপাতত বাট আমরা অবজার্ভ করছি যে যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ প্রসেস যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম LNG সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছি ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন আমরা যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সংবিধানের 70 অনুচ্ছেদে আস্থা ভোটে ও অর্থ বিল এই দুটি বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। তবে 2 কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বিএনপি সহ কয়েকটি দল একমত হলেও সিপিবি, গণফোরাম, বাসদ, জাসদ একমত হয়নি। তারা বলছে, বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যৌক্তিকতা নেই। ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের প্রথম দিনের আজকের সংলাপে যোগ দেয়নি জামায়াতে ইসলামী। আলোচনায় চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোরের বিষয়ে অন্তর্বর্তী সরকারি সিদ্ধান্ত গ্রহণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাম দলগুলো। আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা জানান।
জামায়াতে ইসলামীর বৈঠক বয়কটের বিষয়ে কমিশন জানিয়েছে সরকারের পক্ষ থেকে দলটির সাথে যোগাযোগ হচ্ছে। আগামীকাল আলোচনায় জামায়াতে ইসলামী অংশ নেবেন বলে আশাবাদ জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে ভোটের সময় নিয়ে ঘোষণা আসতে পারে। দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে জাতিকে সবকিছুর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান তিনি আরও বলেন, লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে হবে, একে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পরদিন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়া ও কৃষি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ও নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি। কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আমির খসরু। সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মতৈক্য না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না। ভালো কিছুর জন্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার কথাও বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা। আমাদের তো ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় ভিসা কার্যক্রম আবারও শুরু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়া হাই কমিশনার সুশান রাইল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি হাই কমিশনারকে ধন্যবাদ জানান। হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। অস্ট্রেলিয়ায় বর্তমানে 65,000-এরও বেশি বাংলাদেশি বসবাস করেন, যার মধ্যে শিক্ষার্থী 14,000। বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচনী প্রস্তুতি, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি বিশৃঙ্খল পরিস্থিতির পর বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে প্রথমবারের মতো জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সব ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আল্লাহর উপর ভরসা রেখে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবেন তিনি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগস্ট হত্যা মামলার ন্যায় বিচার দেখতে চান তারা, যেন আন্তর্জাতিক মহলে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাওয়া অভিযোগ ও অভিযোগের সংখ্যা, দ্রুত বিচার ও নিষ্পত্তি এবং কাজের চাপ বিবেচনায় নিয়ে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে 8ই মে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রজ্ঞাপন জারির প্রায় 1.5 মাসের মাথায় নীতি অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকদের সংবর্ধনা জানায় প্রসিকিউশন কার্যালয়। অনুষ্ঠানে ছিলেন অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর ও অন্য আইনজীবীরা। আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক।
সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, পক্ষপাতহীনভাবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে তারা বিচার কাজ পরিচালনা করবেন। এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকটি মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হতে পারে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব নিচ্ছেন না বলে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, সোমবার নগর ভবনে যে সভা হয়েছে তা কেবল নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবা চালু রাখার জন্য। দুর্নীতি দমন কমিশনে নগর ভবনে দুর্নীতির অনুসন্ধান করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন জাকি আক্তার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে প্রতীকী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। অবৈধভাবে মেয়রের পদ আটকে না রেখে দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। একটি দাবি যে আমাদের নগর পিতা হিসেবে আমাদের প্রিয় নেতা ইশরাক সাহেবকে আমরা দেখতে চাই। নগর জীবনের দুর্বিষহ কেটে ওঠার জন্য ঢাকাবাসীর দাবির মুখে মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। একজন প্রশাসকের থেকে যোগ্য কি উনি না? আমার প্রশ্ন এটা, নির্বাচিত একজন মেয়র আমাদের। প্রতীকী কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নগর ভবন যারা ছাড়তে চাইছেন না তাদের উদ্দেশ্য কি তা জাতির সামনে তুলে ধরতে হবে। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এদিকে এগিয়ে যেতে পারেন না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই ধরনের দুর্নীতিবাজ এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল। নগর ভবনের বেহাল দশার জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা দায়ী উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। দাবি না মানলে রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রিকেটার এবং সাবেক এমপি সাকিব আল হাসান এবং সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরু সহ 15 জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। তাদের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের পাশাপাশি প্রায় 30 কোটি টাকা স্থানান্তরের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান, আবুল খায়ের হিরু তার 17টি ব্যাংক হিসাবে 542 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছেন। মার্কেট থেকে 256 কোটি 97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে 29 কোটি 94 লক্ষ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে। আসামি মোহাম্মদ আবুল খায়ের হিরু কর্তৃক শেয়ার বাজারে যে কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডে শেয়ারে জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুরে টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা বলেন, তারা আগেও লিখিতভাবে প্রশাসনকে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানানো হয়। এবারে খেলার খবর।
প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় ক্লাবগুলোর দাপট অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাব LAFC কে 2-0 গোলে হারিয়েছে ইংলিশ গেদেন পেদ্রো। বোকা জুনিয়র্স প্রথমে 2 গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বেনফিকা 2টি গোল করে ম্যাচ ড্র করে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার, সাংবাদিক সহ নিহত অনেকে। অবিলম্বে তেহরান খালি করতে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে সংলাপে যোগ দেয়নি জামায়াতে ইসলামী। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান। রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। ভয়ভীতির ঊর্ধ্ব থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার আশা। জুলাই আগস্ট হত্যার ন্যায় বিচারের আহ্বান। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন আসরে বাংলাদেশের লড়াকু শুরু। গলফ টেস্টের প্রথম দিন শান্ত ও মুশফিকের সেঞ্চুরি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।